আপনার সারা দুনিয়াতে এই যুদ্ধ ছাড়াই এই ধরনের অপরাধ সংগঠিত হয়েছে এবং তার বিচারও হয়েছে। অতএব এটা সত্য না যে যুদ্ধ ছাড়া সেটা হবে না, যাতে করে কেউ কোনো কোশ্চেন করতে পারে। কারণ এত বড় হত্যাযজ্ঞ আমাদের মুক্তিযুদ্ধর, সেটা একটা ভিন্ন ধরনের যুদ্ধ অপরাধ সংগঠিত হয়েছিল। অন্য জিনিস 90-এর গণ অভ্যুত্থান আমাদের করতে হয়েছিল, তো এত বড় হত্যাযজ্ঞ ঘটে নাই। এবং এইবারের হত্যাযজ্ঞ আমাদের বিবেচনা এটাতে এক যুগেরও বেশি সময় ধরে নানা ধরনের ঘটনা ঘটেছে। আপনি অ্যাজ এ ব্যারিস্টার বা আইনজীবী যেটাই বলি আপনাকে, আপনি আপনার কাছ থেকে আমি মতবাদটা শুনলাম যে এটা হতে পারে, এটা কিন্তু এই জিনিসটা হবে যখন সে দোষী সাব্যস্ত হয়ে গেল তখন। কিন্তু আমরা একটু দেখতে চাই আমির হোসেন, রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার যে আইনজীবী, তিনি কি বললেন। আমার বক্তব্যটা হলো যে মানবতা বিরোধী অপরাধ এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা, তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার, সেইটা এখানে সংগঠিত হয় নাই। প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি, এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন। উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন, তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন? এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি এটা সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। তৃতীয় কথা হলো যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের যে হত্যার নির্দেশ দিয়েছেন, এরকম কোনো বক্তব্য, যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয়। কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স এ রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই। আর 4 এবং 5 নম্বর যে অভিযোগগুলি, সেইগুলি বেলা 5টার, উনি তো বেলা 2টার, ওখানে বলা হয়েছে 14 আগস্ট থেকে 5ই আগস্ট, হ্যাঁ 14 জুলাই থেকে 5ই আগস্ট 2টা 30 বোধ হয় সম্ভবত, পারহ্যাপস হয়তো একটু ভুল হতে পারে, সেইখানে মধ্যে ঘটনা। অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না। অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি 2, 4 এবং 5 নম্বর এসছে, এটা ওনার বেলায় প্রযোজ্য না। আমরা শুনলাম ব্যারিস্টার আমির হোসেন কি বললেন। আমি প্রিন্স ভাই আপনার কাছ থেকে জানতে চাইব। না, ধন্যবাদ আপনাকে। আসলে যতটুকু আমরা খবরে জানি, উনি তো রাষ্ট্র থেকে দেওয়া অ্যাপয়েন্টেড, শেখ হাসিনার দেওয়া আইনজীবী না। সুতরাং এটা আমার বিবেচনায় আইন আদালত আইনের জায়গায় যাক, কারণ এটা তো আমরা তথ্য উপাত্ত আইন তার গতিতে চলে, সেইটা যাক। কিন্তু একটু যেহেতু আপনি কথাটা তুললেন, যে একটা ছোট মন্তব্য এই কারণে করতে চাই এই বিষয়ে। যখন আমি শুনছিলাম তখন আমার স্মৃতিতে ভাসছিল যে আমরা তো প্রকৃত অর্থে চাইটা কি। ধরুন দুজনই যে আলোচনা করলাম, আমাদের এখানে ফখরুল ভাই তার কথা বললেন, আপনিও বলছেন, আমরা তো চাই যে সবাই কিন্তু এটা চাই, এখানে দ্বিমত নেই, এত বড় একটা হত্যাকাণ্ড তার বিচার হোক, আর ভবিষ্যতে যাতে না ঘটে তার দৃষ্টান্ত স্থাপনকারী কতগুলো ঘটনা ঘটায়। এইটা তো যদি একেবারে আমি মোটা দাগে যদি বলি, তাহলে এইবার আসি, নিশ্চয়ই আইন তার মতো চলুক, কিন্তু এটা মনে রাখা দরকার আমাদের যে দেখেন, এর আগের আদালত, আমি কথাটা তুলছি, আশা করি এখন এটা হবে না, হলে এটা আমাদের জন্য ক্ষতচিহ্ন থেকে যাবে। কারণ এই যে একটু আগে যে আকাঙ্ক্ষা করলো সেটা করবে না। এই কারণে এর আগে জানেন যে 71-এর ঘাতক যুদ্ধ অপরাধীদের যে বিচার হয়েছিল, তার একজনের ফাঁসি হলো, পরে এখন এসে সেই আদালতই বলল বেকসুর খালাস। পরিস্থিতিটা, তাহলে আইন তার দায়িত্ব এমনভাবে করতে হবে যাতে কোনো কোশ্চেনগুলো না আসে। ইতিমধ্যে কিন্তু কথাটা, এটা বারবার বলছি, প্রথম দিন থেকে বলেছি বলে আজকেও বলি, দেখুন
আমাদের আমরা কমিউনিস্ট পার্টি এবং বাম জোটের আমাদের পজিশন প্রথম দিনই বলেছিলাম যে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুততম সময়ের মধ্যে কিন্তু দ্রুততম মানে কাল পরশু না, আইন আদালত ঠিক করে এর একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপনকারী বিচার করতে হবে। কিন্তু দেখা গেল আমি জানি না এই আদালত নেই প্রশ্ন ভবিষ্যতে করলে ওনারা কী করবেন। এখনও আমরা একটা সাবধান করছি, যে কারণে এই কোশ্চেনগুলো যদি থাকে একটু আগে যে বললাম ওই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে। দেখুন, এটা ছিল যুদ্ধ অপরাধের আদালত, তাহলে সেই আদালতে কেন গেল? ওই আগের ৭১-এর যুদ্ধ অপরাধীদের যে কী বলে যাদের বিচার হয়েছিল তার প্রধান আইনজীবীকে কেন এখানে দিতে হলো? বাংলাদেশে কি এর আইনজীবী ছিল না? মানে আমি কোশ্চেনগুলো করছি আমরা এই কারণে, এটা কিন্তু এখন না, প্রথম দিনে বলেছি যে আপনি কোনো ক্ষতচিহ্ন রাখবেন না যাতে করে কেউ কোনো কোশ্চেন করতে পারে। কারণ এত বড় হত্যাযজ্ঞ আমাদের মুক্তিযুদ্ধর, সেটা একটা ভিন্ন ধরনের যুদ্ধ অপরাধ সংগঠিত হয়েছিল 1990-এর গণ অভ্যুত্থান আমাদের করতে হয়েছিল, তো এত বড় হত্যাযজ্ঞ ঘটে নাই। এবং এইবারের হত্যাযজ্ঞ আমাদের বিবেচনা এটাতে এক যুগেরও বেশি সময় ধরে নানা ধরনের ঘটনা ঘটেছে। প্রথমে 2008-এ একটা ইলেকশনে আসলো, নানা কোশ্চেন থাকতে পারে, কিন্তু নির্বাচিত হয়তো আসছিল, কিন্তু তারপরে 14 সালের আগে থেকে, যেটা আমরা ওই সময় থেকে লড়াই করছি, আমাদের কমিউনিস্ট পার্টি, আমাদের তৎকালীন যে বাম ফ্রন্ট, তার আগে যারা ছিল কেউ কেউ চলে গেল এদিক ওদিক, সেটা অন্য আলোচনা, কিন্তু ওই সময় থেকে আমরা ওই নির্বাচনে অংশ না নেওয়ার মধ্য দিয়েই যে সংগ্রাম সূচনা করেছিলাম কর্তৃত্ব এবং স্বৈরাচারের বিরুদ্ধে, তারা কিন্তু নানাভাবে ভয় রাজত্ব, নানা ধরনের ঘটনা, আমরা এই যে গুম খুন এগুলো দেখছি, আমরা আয়না ঘর থেকে শুরু করে দেখছি কতগুলো ঘটনা। তাহলে এইটা না, আরও এই যে ঘটনাগুলো ঘটেছিল তার একটা সামগ্রিক যথাযথ বিচারের প্রক্রিয়া আগে, সেটাই আমাদের মূল নির্বাচনগুলোতে কেন আসতে পারিনি, নির্বাচনগুলোতে কেন অংশগ্রহণ করতে পারিনি? না, সেটা তো ছিল না, না করতে পারিনি বলতে ধরেন কেউ তো করেছে, আমি বলছি ধরেন অন্যরা করেছে, তার ওই যে আওয়ামী লীগ এবং তার ওরিয়েন্টেড লোক, যেমন আমরা কমিউনিস্ট পার্টি এবং অন্যরা করিনি কেন? কারণ আমরা দিব্য এটা দেখতে পেয়েছি এটা একটা প্রহসনের নির্বাচন হবে, তা প্রহসনের নির্বাচন করার তো কোনো কারণ নাই। এবং আপনাকে আমি বলি অন রেকর্ড একটা কথা বলে রাখি, এটা এখন হয়তো তরুণ প্রজন্ম অন্যরা জানে না, আপনারা মিডিয়ার অনেকে জানবেন, 14-র আগে আমাদের কমিউনিস্ট পার্টি এবং আমাদের একটা দায়িত্বশীল ভূমিকা আছে। কারণ এইটা অন্ততপক্ষে যে বুর্জুয়া ডেমোক্রেসির ধারা থাকুক, এইটা দিয়ে মানুষের মুক্তি হবে না, আমরা একটা সমাজ বিপ্লব করতে চাই, তারপরে গণতন্ত্রের ধারা থাকুক। আমরা কিন্তু এই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলাম, দেখা করে অনুরোধও পর্যন্ত করেছিলাম যে অন্ততপক্ষে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা মেনে নিয়ে আপনি একটা ভালো ইলেকশন শুনে নাই। সুতরাং আমাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব হয়নি, এবং তারপরে তাদের যে ভিন্ন পজিশনগুলো ছিল, আর কখনো তাদের সাথে কোনো মানে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ ছিল না, সেটি আমরা করেছি। আমি একটু ছোট্ট করে ফুয়াদ ভাই আপনার কাছ থেকে জেনে আসি, আমাদের ব্যারিস্টার আমির হোসেন যে কথাগুলো বলছিলেন সেগুলোর মানে কতটুকু আপনার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে জেনোসাইড কনভেনশন যেটা আছে 1948-এর, এইটা ইন্টারন্যাশনালি হচ্ছে যে আপনার শুধু যুদ্ধের সময় কভার করে না, এটা পিস টাইমেও কভার করে। এবং ইন্টারন্যাশনালি অনেকগুলো জেনোসাইড এবং ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ট্রায়াল এবং কোর্ট বসেছে যেগুলো যুদ্ধের সময় হয়নি। যেমন ধরেন আমাদের নিকটবর্তী সাউথ ইস্ট এশিয়াতে কম্বোডিয়া, খ্যামারুজের যে অপারেশন ছিল সেই 70s-এ 75, 76, 77, 78 সালে, এই যে কয়েক লক্ষ লোককে মেরেছে এবং সেখানে ট্রায়াল হয়েছে, সেখানে তো কম্বোডিয়ার সাথে অন্য কোনো দেশের যুদ্ধ হয়নি। আপনি যদি রুয়ান্ডা ট্রায়াল দেখেন, এটা তাদের ইন্টারনাল কনফ্লিক্ট ছিল, হুতু এবং তুৎসি দুইটা ট্রাইবের ভিতরে যুদ্ধে মারামারিতে প্রায় 8 লক্ষ লোক মারা গেছে। সেই 91, 2, 3, 4 লর্ডস আর্মি, সেই বিখ্যাত মিলিশিয়া অর্গানাইজেশন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার সারা দুনিয়াতে এই যুদ্ধ ছাড়াই এই ধরনের অপরাধ সংগঠিত হয়েছে এবং তার বিচারও হয়েছে, অতএব এটা সত্য না যে যুদ্ধ ছাড়া সেটা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে এভিডেন্স আছে কি না, সেটা হচ্ছে অলরেডি গতকালকে বিবিসির যে ডকুমেন্টারি আসছে সেখানে তারা পরিষ্কার করে শেখ হাসিনার এক্সক্লুসিভ ভয়েস রেকর্ড, সে যে কমান্ড দিচ্ছে মানে লেথাল ওয়েপেন ইউজ করো, যেখানে করা দরকার, যেভাবে করা দরকার, রাস্তা ক্লিন করো, পরিষ্কার করো, এই বক্তব্য আসছে। এবং বিবিসি বলছে সে কণ্ঠ ফ্যাক্ট চেক করেছে যে এইটা শেখ হাসিনার কণ্ঠ। এরপরে হচ্ছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে আপনার 114 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়েছে, সেখানে পরিষ্কার করে রেজিমের রেসপন্সিবিলিটি, কারা কারা অস্ত্র ব্যবহার করেছে। আমরা বিবিসির এই প্রতিবেদনটি নিয়ে আবারও আমি আসবো আলোচনায়। আমাদের সময় হলো একটা বিরতির, আমি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আমি এই কথাটা শুনবো এবং সাথে আমি একটু জানতে চাইবো যে নিষিদ্ধের বিচার হলো, আইন হলো, কিন্তু এরপর কি?